সুপ্রিয় দর্শক, আমি মোর্শেদুল ইসলাম স্বাগত জানাচ্ছি সম্পাদকীয়তে। আমাদের আজকের আলোচনার বিষয় শ্রদ্ধাঞ্জলি তাজউদ্দিন আহমেদ। আজকে আমাদের সাথে যারা উপস্থিত রয়েছেন আলোচনায় আমি পরিচয় করিয়ে দিচ্ছি। রয়েছেন ব্যারিস্টার এম আমিরুল ইসলাম, সংবিধান বিশেষজ্ঞ এবং সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী। রয়েছেন মাহজাবিন আহমদ মিমি, তাজউদ্দিন আহমেদের কনিষ্ঠ কন্যা, এবং সৈয়দ মঞ্জুরুল ইসলাম, অধ্যাপক, ইংরেজি বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয় এবং সাহিত্যিক। প্রিয় দর্শক, আমরা আজকে সরাসরি চলে যাব আমাদের আজকের আলোচনায়। আজকে আমরা জানি যে 1925 সালের এই দিনে জন্ম নিয়েছিলেন তাজউদ্দিন আহমেদ গাজীপুরের কাপাসিয়ায়। আমাদের মুক্তিযুদ্ধের অন্যতম যিনি নেতৃত্ব দিয়েছিলেন, বঙ্গবন্ধুর যোগ্য সহযোগী, সেই তাজউদ্দিন আহমেদের প্রতি আমাদের আজকে আমরা শ্রদ্ধা নিবেদন করছি এবং এই বিরল ব্যক্তিত্বের অবদান বিশেষ করে আমাদের মুক্তিযুদ্ধে এবং মুক্তিযুদ্ধ পরবর্তীকালে তা আমরা শ্রদ্ধা করে আজ স্মরণ করছি। আমি ব্যারিস্টার আমিরুল ইসলাম আপনার কাছে প্রথমে আসব। আপনি তাজউদ্দিন আহমেদের অত্যন্ত ঘনিষ্ঠ সহযোগী ছিলেন এবং আমরা জানি যে আপনারা একই সাথে যখন 71 সালে ভারতে গিয়েছিলেন মুক্তিযুদ্ধে নেতৃত্ব দিতে, তো সেই গল্প শুনবো এবং সামগ্রিকভাবে তাজউদ্দিন আহমেদ সম্পর্কে আপনার স্মৃতিচারণায় কিছু কথা আমরা শুনতে চাই। বাংলাদেশের প্রথম যিনি প্রধানমন্ত্রী হন জনাব তাজউদ্দিন আহমেদ, এর যে রাজনৈতিক যে বর্ণাঢ্য একটি জীবন যেটা শুরু হয়েছে তার খুব স্কুল বয়স থেকে বলা যেতে পারে, এবং সে সময় তিনি পাকিস্তান আন্দোলনের পক্ষে এবং মুসলিম লীগ বা মুসলিম ছাত্রলীগের সাথে সহযোগী এবং সক্রিয় কর্মী হিসাবে কাজ করেছেন এবং সেখান থেকে যে ধীরে ধীরে তিনি উঠে এসেছেন যে সমাজ উন্নয়নের ক্ষেত্রে, অর্থনৈতিক দৃষ্টিভঙ্গির ক্ষেত্রে এবং একটি অসাম্প্রদায়িক রাজনীতি, এবং সেজন্য তিনি দাঙ্গার বিরুদ্ধে যেমন রুখে দাঁড়িয়েছেন, সে সময় সংগঠিত করেছেন। তেমনি যখন পাকিস্তান হয়ে গেল তখনও তিনি বুঝতে পারলেন যে আমরা যেভাবে পাকিস্তানটা করেছি এটা যথেষ্ট নয় যদি আমরা অর্থনৈতিক মুক্তি দেশ এজন্য না আনতে পারি, দেশের সাধারণ মানুষের কাছে যদি স্বাধীনতার যে সুফল সেটা বয়ে আনতে না পারি। তো সেই দিক তখনই কিন্তু তারা চিন্তা করছিলেন যে এই মুসলিম লীগ যেটা দিয়ে আমরা দেশ স্বাধীন করেছি এবং পরবর্তী পর্যায়ে যে অবস্থা, সেখানে আরেকটি নতুন দল করবার কথা ভাবছিলেন। এবং তার যারা সাথে উনি খুব ঘনিষ্ঠভাবে যোগাযোগ রাখতেন, তার ভিতরে কামরুদ্দিন সাহেব একজন ব্যক্তি যার সাথে তার ঘনিষ্ঠ যোগাযোগ ছিল, এবং এরা কিন্তু ওই হাসিমুদ্দিন সাহেবের যে গ্রুপটা ছিল, সৌদি সাহেব হাসিমুদ্দিনের গ্রুপ, যেটা প্রোগ্রেসিভ একটা আওয়ামী লীগ, আর নাজিমুদ্দিন যে আওয়ামী লীগ ছিল সেটা অত্যন্ত একটি সাম্প্রদায়িক দৃষ্টিভঙ্গি থেকে এবং সামন্তবাদী দৃষ্টিভঙ্গি থেকে কাজ করত। তো সেই ধারাতে উনি বেরিয়ে এসেছেন এবং সেখানে তিনি যে যুক্তি, যে চিন্তা, যে কাজগুলো করেছেন, এবং তখনই একটি দল গঠন করবার কিন্তু উদ্যোগ গ্রহণ করা হয়। এবং ওই যে নবাববাড়িতে যে মুসলিম লীগের অফিস ছিল সেই অফিসটা ওখান থেকে সরিয়ে এনে মুঘলটুলিতে নিয়ে যাওয়া হয়, এবং সেইখানে পরবর্তী পর্যায়ে যে আওয়ামী লীগের জন্ম বা পূর্ব পাকিস্তান ছাত্রলীগের যে সংগঠন গড়ে ওঠে বঙ্গবন্ধুর নেতৃত্বে। তো তখনকার মুজিব ভাই তিনিও যখন এলেন, তারা যে কাজটা শুরু করলো, এবং সেখানে মৌলানা ভাসানী সাহেব তখন এসেছেন। কেবল তিনি খুব বেশি পরিচিত ছিলেন না সে সময়, সিলেটে তার পরিচিতিটা ছিল। তো তিনি আসলেন, ওখানে শামসুল হক টাঙ্গাইলের তিনি আসলেন, যিনি প্রথম সাধারণ সম্পাদক পাকিস্তান আওয়ামী লীগ, পূর্ব পাকিস্তান আওয়ামী লীগের। তো এই যে গ্রুপটা গড়ে উঠলো, তো সেখান থেকে আমরা যেটা লক্ষ্য করি যে বারবার তিনি জেলে যাচ্ছেন, ছাত্র অবস্থায় তিনি জেলে গেছেন এবং জেল থেকে বেরিয়ে আসছেন। তো তার সাথে আমার যে প্রথম যে পরিচয়টা হয় সেটা যে একজন ছাত্র এবং ছাত্রনেতা, তিনি কাপাসিয়া থেকে নির্বাচিত হয়ে অ্যাসেম্বলির মেম্বার হয়েছেন। অতএব যেমন খালেক নিয়াজ ডিফিট দিলেন নুরুল আমিনকে, তেমনি উনি পরাজিত করলেন মুসলিম লীগের সাধারণ সম্পাদক ফকির আব্দুল মান্নানকে। তো এই যে তার যে সাংগঠনিক দক্ষতার কথা এবং সাধারণ মানুষকে নিয়ে কাজ করবার যে বিষয়টা,
বা সামাজিক এবং রাজনৈতিক এবং অর্থনৈতিক বিষয়গুলোকে নিয়ে তার যে অ্যানালিসিস এবং সেইভাবে যে তিনি যে কৃষকদের জন্য গোলা তৈরি করেছেন, যখন সবার কাছ থেকে তাদের যখন ধান চালগুলোকে জমা রেখে যখন আকালের সময় আসে তখন সেটাকে বিতরণ করার ব্যবস্থা করেছেন, এই যেভাবে তিনি যে সংগঠনগুলো গড়েছিলেন তাতে তার সাংগঠনিক যে ক্ষমতা এবং তার যে দূরদর্শিতা এবং তার যে চিন্তাভাবনাগুলো সেই সময় থেকে গড়ে উঠেছিল। তো আমার সাথে তার যে ঘনিষ্ঠ মানে যে পরিচয়ের কথা বললাম, যে প্রথম তো পরিচয় ওইখানে, তারপর আরেকটি পরিচয় হচ্ছে যে ওই 54-তে যখন 92 ক ধারা করে আমাদের সরকার, নির্বাচিত সরকার ভেঙে দেওয়া হলো এবং সেখানে 92 গভর্নর শাসন জারি করা হলো। বঙ্গবন্ধু শেখ মুজিব সহ হাজার হাজার নেতাকর্মীরা জেলে বন্দী, তখন তাজউদ্দিন সাহেব বন্দী হলেন, আমিও বন্দী হয়েছি। আবার যখন আমরা বেরোলাম প্রায় একই সময় বেরোলাম 1955 সালের শেষের দিকে, আমরা যখন ছাড়া পেলাম তখন আমাদেরকে বন্দি মুক্তিতে যারা আসছেন তাদেরকে ফজলুল হক হলে রিসেপশন দেওয়া হচ্ছে। তো সেখানে তাজউদ্দিন সাহেব, মমিন সাহেব আছেন, আমিও সেখানে ছিলাম। সে একই ওই দুটি যেমন স্মৃতি, আর দুটো ক্রিটিক্যাল সময় ওই ইতিহাসের, সেই সময়ে তার সাথে যে আমার ঘনিষ্ঠ সুযোগ ঘটে কাজ করবার, সেটা ঘটে প্রথম যখন ওনার তখন ডিফেন্স অফ পাকিস্তান রুলসে উনি বন্দী, বঙ্গবন্ধু বন্দী 6 দফার দাবির ভিত্তিতে তারা যে কাজ করেছিলেন। এবং সেই সময় যখন ভুট্টো যখন এসে বলল যে আমি পাবলিক ডিবেট করব পল্টন ময়দানে, তখন বঙ্গবন্ধু শেখ মুজিব উনি বললেন যে ঠিক আছে, তাজউদ্দিন তোমার সাথে তোমার প্রশ্নের জবাব দেবে পল্টন ময়দানে। তখন যখন তাজউদ্দিন নামটা প্রকাশ পেল তখন উনি লেজ গুটিয়ে চলে গেলেন, তাতে যে সুবিস ওই যে তাকে ফেস করতে পারবে না। এই যে তাজউদ্দিন সাহেব যে এবং যখন আওয়ামী লীগের সেক্রেটারি হলেন, সেই সময় বঙ্গবন্ধু এই 6 দফাটা কিন্তু নিয়ে গিয়েছিলেন লাহোরে, এবং সেটাই আমাদের প্রথম সূত্রপাত, যে বাংলাদেশের মানুষের কাছে একটা কাঠামো তৈরি করে দিলেন। তো সেই সময় তো ওনাদের দুজনকেই অ্যারেস্ট করেছে। তারপর আগরতলা ষড়যন্ত্র মামলা যখন শুরু হলো তখন আমি বঙ্গবন্ধুর কৌশল হিসেবে কাজ করতে হলো। অ্যাকচুয়ালি আগরতলা ষড়যন্ত্র মামলা ফর্মালি শুরু হওয়ার আগেই বঙ্গবন্ধু যখন জেলখানায়, তখন আমি দুজনের কাছ থেকে একটা মামলা পাই। একটা হচ্ছে কামাল উদ্দিন, একটা সুলতান উদ্দিন। তাদেরকে খুব টর্চার করেছে, জেলখানায় আছে। ওদেরকে যখন ইন্টারভিউ করতে যায় তখন বেরিয়ে আসলো যে কীভাবে তারা টর্চার হয়েছে। তো ওদের মামলাটা যখন করলাম সেই সময় যে বঙ্গবন্ধু সেই জেলেই বন্দী। তো আমি ওদের কাছ থেকে প্রথম শুনতে পেলাম, কামাল উদ্দিন সুলতানের কাছ থেকে, যে বঙ্গবন্ধুকে এই মামলাতে জড়ানোর চেষ্টা হচ্ছে তাদের উপরে ইন্টারগ্রেশনসের স্টোরি থেকে। তা আমি যখন বেরিয়ে আসছি তখন বঙ্গবন্ধুকে তার পরিবারের সাথে বেগম মুজিব এবং তার পুত্রকন্যারা সকলেই ছিলেন উপস্থিত। তো তখন উনি আছেন, তো ওনাকে আমি বললাম খুব কানে কানে কাছে যে যেরকম আমি কামরুদ্দিন সুলতানকে তাদেরকে এখানে বন্দি করে নিয়ে এসেছে, অনেক অত্যাচার করার পরে ক্যান্টনমেন্ট থেকে এখানে পাঠিয়েছে। তো আমি বললাম যে সেখানে বোধহয় চেষ্টা হচ্ছে আপনার কেউ এতে জড়ানোর জন্য। তবে দেখলাম যে উনি খুব নির্বিকারভাবে শুনলেন, কোনো রেসপন্স রিয়াকশনস কিছু করলেন না। তো এই সময় থেকে, এবং তারপরে যখন ওর সাথে কাজ শুরু করেছি তখন তো দুজনেই বন্দী। একজনকে ক্যান্টনমেন্টে বেলুচমেন্ট রেজিমেন্টে নেওয়া হয়ে যাচ্ছে, আর তাজউদ্দিন সাহেব তো প্রথমে ঢাকা জেলে ছিলেন, তারপর ময়মনসিংহ জেলে ট্রান্সফার করেছে। তো সেই সময় একটা ক্রিটিক্যাল একটা সময়, যে আইয়ুব এবং এদের যে একটা আইয়ুবের বিরুদ্ধে প্রচণ্ড রকমের আন্দোলন শুরু হয়েছে পশ্চিম পাকিস্তানে, পূর্ব পাকিস্তানও তো শুরু হয়েছে, যে এবং ভুট্টো বেরিয়ে এসে সেই আন্দোলনকে লিড করছে। আর্মির ভিতরে তখন একটা প্রেশার কাউন্টার প্রেশার ডেভেলপ করেছে বলে আমার মনে হলো। এবং সেই সময় আইয়ুব খান চেষ্টা করছে যে তার গদিকে ঠিক রাখার জন্য তিনি একটি সমস্ত রাজনৈতিক দলগুলোকে নিয়ে একটা রাউন্ড টেবিল কনফারেন্স করবেন, তার সাপোর্টটা তাদের আনার জন্য, এই ক্রাইসিস থেকে উত্তরণ ঘটাবার জন্য। তো সেই সময় যখন উনি এসেছেন তখন আওয়ামী লীগের তরফ থেকে ওনাকে পাঠানো হয়েছে নবজাদা নাসরুল্লাহ খান। তো আওয়ামী লীগ থেকে বলে দেওয়া হয়েছে যে বঙ্গবন্ধুকে জেলে রেখে আমরা কখনই যেতে পারবো না, যাব না। তো সেই সময় বিষয়টা নিয়ে যখন নসরুল্লাহ খান
ঢাকাতে এসেছেন তখন আমার সাথে তার যোগাযোগ হয়েছিল এবং তিনি অনেকটা চলে যাবেন এরকমই লাস্ট দিনের কথা হয়। তো সেই দিনই সকালবেলা আমাদের কোর্ট শেষ হয়ে গেছে, সালাম খান আমাদের প্রধান কৌশলী ওনার ক্রিমিনাল মামলাতে, তো সেই জায়গাতে সবাই চলে গেছেন, উনি কেবল আছেন তখনও, কারণ ওনার গাড়িটা এসে তারপর ওনাকে বেলুস মেছে নিয়ে যাবে, আর অন্য অন্য আসামিদেরকে গাড়িতে করে নিয়ে গেছে। ওই তখন সালাম খান সাহেব বললেন যে তুমি যদি, আমি দূরে একটু কাগজপত্রগুলো গোছাচ্ছি, কাজ টাজ কিছু করছি, তো বল যে তুমি যদি এবার না যাও এই রাউন্ড টেবিল কনফারেন্সে, জেলখানে তোমাকে পৌঁছতে হবে। বঙ্গবন্ধু ওই ধরনের কথা কখনোই পছন্দ করতেন না। হি ফ্লেয়ার্ড আপ, আপনার মামলা করবার দরকার নাই, আপনি আমিরুল তোমরা যেটা পারো সেটা করো, একটু সাংঘাতিক রকমের। তো আমি খুব কাছে যেয়ে আস্তে করে বললাম যে আমি আপনার ইয়েতে যাব, সেলে যাব, আমি আসছি, বেলুস মেসেজে আপনার সাথে আমি কথা বলবো। তেমনের সাথে গেলাম, যে কথা বললাম, তো তাতে আমি বললাম যে আওয়ামী লীগের যে স্ট্যান্ড নিয়েছে দেশের মানুষের, সে স্ট্যান্ড এটা খুব কারেক্ট স্ট্যান্ড, যে আপনি যেতে পারবেন না যদি মামলা তুলে না হয়, তাহলে আওয়ামী লীগও যেতে পারে না, কেউই যেতে পারবে না, এবং বাংলাদেশে কেউই যেতে পারবে না। কিন্তু একটা জিনিস আপনাকে শুধু আমি মেনশন করতে চাই, যে 6 দফা যেটা আপনি দিয়েছিলেন, এটা যদি ঢাকায় বসে আপনি দিতেন তাহলে ফলাফলটা কি হতো। আর এই যে এবং আপনি লাহোরে যে দেওয়াতে এর রিপারকাশনস একটা ন্যাশনাল ইন্টারন্যাশনাল একটা রূপ নিয়েছিল। তাই মনে করি যে আপনাকে ছাড়া রাউন্ড টেবিল কনফারেন্স বা পাকিস্তানের সাংবিধানিক বিষয়ে আলাপ আলোচনা করা বা ক্ষমতার হস্তান্তর কিভাবে হবে, নির্বাচন কিভাবে হবে, আর কেউই এটা প্রতিনিধিত্ব করতে পারে না। কিন্তু এই কথাটা ঢাকা থেকে বলবেন নাকি ইসলামাবাদে যে বলবেন? হ্যাঁ, তো তখন উনি বললেন লাহোর ইসলামাবাদে, তো আলটিমেটলি ইসলামাবাদে হবে তখন। তো তখন উনি বললেন যে তুমি কি, তোমরা তাহলে বলো। তাহলে দেখেন, আমরা তো আওয়ামী লীগের কেউ নয়, আওয়ামী লীগের পক্ষ থেকে কাউকে বলতে হবে এবং তাকে আপনাকে সেখানে পার্টিসিপেট করে সবার সামনে যে কথাটা বলতে হবে, এবং সেটার রিপারকাশনস কিন্তু একটা ঐতিহাসিক রিপারকাশনস হবে, এবং সারা পৃথিবীর মানুষ জানতে পারবে যে কোন জায়গাতে আপনি দাঁড়িয়ে আছেন। এবং আগরতলা ষড়যন্ত্র মামলাটাও যে করা হয়েছে নেহাতি একটা রিপ্রেসিভ হয়রানির জন্য। তো উনি কথাটা পছন্দ করলেন এবং উনি বললেন যে আচ্ছা তাহলে কে আছে বাইরে? আছে মোশতাক তো বাইরে আছে, ও বেরিয়েছে কদিন আগে। তো ওকে বললে কি হলো? মোশতাক সাহেব তো আমাকে বলছে ওনারা পিডিএম এর একটা একটা ড্রাফট প্রিপেয়ার করে দিতে ওদের বক্তৃতার। তা আমি তো এটা করবো না। তো উনি একদিন খোঁজ নেন না, এখনো এখানে আসেন নাই, আপনার সাথে কোনো দেখা হয়নি। তারপরে উনি অনেক ভাই বলে, আচ্ছা তাজউদ্দিনকে বের করে আনা যায় না? যে হ্যাঁ, বলে তাজউদ্দিনরা করতে পারবে। তো তার দেখলাম প্রচন্ড বিশ্বাস তাজউদ্দিন সাহেবের উপরে। তো তুমি এটা বলো যে তাজউদ্দিনের বিরুদ্ধে তো কোনো মামলা নেই, এতে তাকে বের করতে অসুবিধা কি? তারপর যে আপনি যদি বলেন আমি যাব। তা আমি যে শাহবাগ হোটেলে ওই ইয়েকে পেয়ে গেলাম, তখন উনি কাল বেরোচ্ছেন, নবজাদা নাসরুল্লাহ খান। তো উনি গাড়িটারি সমস্ত রেডি, বোচকাপাট্টি নামাচ্ছেন সেই সময়। তো উনি বলছে আমি যে ওনাকে করে এই প্রশ্নটাই করলাম যে বঙ্গবন্ধু বলেছেন যে তাজউদ্দিন সাহেবকে একটা পার্টির প্রেসিডেন্ট সেক্রেটারি দুজনে যেখানে জেলখানায় থাকে, তো সেখানে উনি নওয়াব নাসরুল্লাহ সাহেব কি করে এই ইনভিটেশনসটা নিয়ে আসে বাংলাদেশে। তো এই কথাটা এইভাবে বললাম। তাই আমি বললাম, তোর যে তাজউদ্দিন সাহেব বেরোলে যাবে? তাহলে যাবেন, একটা যাওয়ার পর আপনার কথা বলার একটা জায়গা হবে, কথা জায়গা হবে। তো মোস্ট প্রবলি সেটা একটা যাওয়ার সম্ভাবনা আছে, কিন্তু সেইটা যেখানে হয়নি, তো সেখানে তো আলোচনার সূত্রপাতই ঘটে না। প্রেসিডেন্ট সেক্রেটারি পার্টিতে এর ভেতরে রেখেছেন, আর আওয়ামী লীগ কি করে সেখানে পার্টিসিপেট করবে? আর আওয়ামী লীগ পার্টিসিপেট না করলে বাংলাদেশের কেউই পার্টিসিপেট করতে পারবে না। তো যে আমার সাথে আসেন, পাইয়ে মেরা সাথ এয়ারপোর্ট মে। তো এয়ারপোর্টের জন্য গেলেন, যে বলে যে ভাই ঠেরিয়ে 15 মিনিট আমরা যে উনি কোথায় ভেতরে গেলেন, যে টেলিফোন করে আসলেন। এসে আমাকে বললেন যে 1 ঘন্টা বাদ উনকা মুখান মে যাকে উনসে মিল লিজিয়ে। তা আমি শুধু সেদিন খুব আনন্দ আমার, আমি গাড়িতে শুধু 1 ঘন্টা পেট্রোল পোড়াচ্ছি, তারপরে আমি নিজে তখন গাড়ি চালাই।
1 ঘন্টা পরে যে ওর আম্মার সাথে দেখালো, বেগম তাজউদ্দিনের সাথে বসে আছে, যে আপনার তাজউদ্দিন ভাইকে এখনই নামিয়ে দিয়ে গেছে। একটা যে ভটভটি তখন 3 চাকার গাড়ি ছিল, তাকে কি বলতো, 3 চাকার এখনো আছে না ওগুলো, কি বেবি ট্যাক্সি, হ্যাঁ তখন বেবি ট্যাক্সি, তো ওই গাড়িতে করে স্কুটারে হ্যাঁ নামিয়ে দিয়ে গেছে। তো তারপরে ওর সাথে কথা বললাম, এই আমার শুরু হলো বঙ্গবন্ধু এবং তাজউদ্দিন সাহেব দুজনের সাথে যে এই সমস্ত বিষয় নিয়ে কাজ করবার, ওতে একটা আপনার, তো সেই জায়গাটাতে দেখলাম যে উনি তাজউদ্দিন সাহেব যাওয়ার পরে উনি যে ভূমিকা রাখলেন লাহোরে এবং ইসলামাবাদে, যে ভূমিকা রাখলেন, এবং সেই জায়গা থেকে আমরা খুব আমাদের ডিপ্লোম্যাটিক্যালি মুভ করতে হচ্ছে, প্রচন্ড প্রেশার যে ওরা ওনাকে মুক্তি না করলে পারে যাওয়ার প্রশ্নটা না, ওরা পাল্টা প্রস্তাব দিচ্ছে যে প্যারোলে, বেল তখনও আসেনি, প্যারোলে আসতে পারে, তো সেটা তো আমরা প্রত্যাখ্যান করে দিচ্ছি, কিন্তু সেখানে আমরা নেগোসিয়েট করছি। ওদের ল মিনিস্টার পরে বলছে যে আমরা ঢুকতে পারছি না। আয়ুব খানের এখন সারাউন্ডেড বাই দ্য জেনারেলস, কথা বলতে পারছে না। অ্যাকচুয়ালি জাফর, আমাদের ইজ এ ব্যারিস্টার জাফর, তো উনি চেষ্টা করেছিলেন ল মিনিস্টার হিসাবে যে সিদ্ধ করার জন্য বা পেলে নেওয়ার জন্য। পরবর্তী পর্যায়ে তো আমরা সেটাকে প্রত্যাখ্যান করলাম এবং পরবর্তীতে তারা মামলা। আমরা আবার আসবো আপনার কাছে ব্যারিস্টার আমিরুল ইসলাম, আবার আসবো আমরা, বিশেষ করে 71-এ যেভাবে আপনারা গেলেন সেই কথা শুনবো। আমরা একটু মাহজাবিন আহমেদ মিমি আপনার কাছে যাই। তাজউদ্দিন আহমেদ বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী এবং আমাদের বঙ্গবন্ধুর অবর্তমানে উনি কিন্তু মুক্তিযুদ্ধের নেতৃত্ব দিয়েছেন। মুক্তিযুদ্ধ হয়েছে বঙ্গবন্ধুর নামে, অবশ্যই বঙ্গবন্ধুর নেতৃত্বেই হয়েছে, কিন্তু বঙ্গবন্ধুর অবর্তমানে নেতৃত্বের দায়িত্বটা তাজউদ্দিন আহমেদ খুব সুষ্ঠুভাবে পালন করেছেন। বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী, কিন্তু তিনি, তার জন্ম কিন্তু একটা খুবই অ্যাফ্লুয়েন্ট পরিবারে, ভূস্বামী পরিবারে যদি বলা যায়, সেখান থেকে উনি চলেছেন এবং উনি জীবনে অনেক বার জেলে গিয়েছেন। এবং আমরা জানি যে উনি যখন 1966 সালের 8ই মে 6 দফা আন্দোলনের প্রেক্ষিতে যখন জেলে যান, তখন আপনার বয়স ছিল সম্ভবত 6 মাস, এবং তারপরে আপনি যখন প্রথম বাবাকে দেখেন, 6 মাসের তো কিছুই বোঝার উপায় নেই, তখন আপনার বয়স মনে হয় 3.5 বছর এরকম আপনি বলছিলেন। তো আপনার স্মৃতিতে বাবা কেমন আছে একটু যদি। তো 69-এ যখন আব্বু মুক্তি পেলেন, 3.5 বছর বয়স ছিল, তখন থেকে যদি স্মৃতি শুরু করে, আমি খুব একটা তো বেশি আব্বুকে দেখবার সুযোগ পাইনি। উনি যখন 3 নভেম্বরে যখন জেল হত্যাকাণ্ডটা সংঘটিত হলো, তখন আমি 10 বছরেও পা দিইনি। তো এই অল্প সময়ে আমার ছোট চোখে আমি যা দেখেছি, আমার তখন 3.5 বছর, স্মৃতিগুলো কিন্তু খুবই ইটস আনইম্যাজিনেবল যে 3.5 বছরের বাচ্চার কিছু মনে থাকতে পারে। কিন্তু আমার মনে আছে, আমি বলতাম যে এই ভদ্রলোকটি, এই লোকটি কে আম্মা, আমি ওকে তো চিনি না। তারপরে যখন তো আমি আস্তে আস্তে চিনতে শুরু করলাম, তো তখন আমি ন্যাচারালি আমি অনেক আকৃষ্ট হলাম, ক্লোজ হয়ে গেলাম। আমি বুঝতে পারলাম যে তাহলে আমি তো প্রায় বলতাম পৃথিবীতে আমার কেউ নেই, শুধু মা আছে, তো বাবা নেই। তারপরে যখন আমি বুঝতে শুরু করলাম যে উনি আমার বাবা, এক পর্যায়ে যখন আমাদের ছোটখাটো মতের অমিল ঘটতে লাগলো, তখন আমি শাসাতাম যে তুমি আর বেশি যদি দুষ্টুমি করো আমার সঙ্গে, তোমাকে আবার জেলে ফিরিয়ে নিয়ে যাব আমরা। তো এই একটা ঘটনা আমার মনে পড়ে। তখন ক্রমে আমার 4-5 বছর বয়স হলো, বুঝতে শিখলাম অনেক কিছুই, কিন্তু ওইভাবে রাজনৈতিক ডামাডোল বা বাইরে যেগুলি ঘটছে সেই সব বোঝার মতো বয়স হয়নি বলাটা ভুল হবে। বুঝতাম যে কিছু যেন একটা আনইউজুয়াল কিছুর মধ্যে আমরা বড় হচ্ছি, কিন্তু ওটাই আমাদের জন্য ইউজুয়াল, প্রাত্যহিক হয়ে গেল। একটা কথা শোনা যায় আমরা বাইরে থেকে, যেভাবে তাজউদ্দিন আহমেদকে জানি, অনেকে বলেন যে তিনি ঠিক পরিবারের প্রতি অতটা অনেক সময় উনি পরিবারকে উপেক্ষা করেছেন তার রাজনৈতিক কারণে। এটা কি আসলে আপনার কি মনে হয়? আচ্ছা, কথাটাকে দুভাবে বলা যায়, যে বৃহত্তর জাতীয় স্বার্থ সংশ্লিষ্ট ব্যাপার যখন আসতো, তখন পুরো দেশটাই ওনার পরিবার হয়ে যেত। সেই পরিবারের একটা ক্ষুদ্র ইউনিট, একক ছিল ওনার নিজস্ব ইমিডিয়েট ফ্যামিলি। তো ওইভাবে বললে বলা যায় উনি কখনোই পরিবারকে অস্বীকার করেননি। আবার যদি একটু বিশদভাবে চলে যাই, আমিরুল কাকু আছেন, উনি জানেন এত শত ব্যস্ততার মধ্যে ওনার কিন্তু একটা পারিবারিক মন ছিল। কারণ আমরা একটা জিনিস কিন্তু বুঝতে হবে আমাদের,
যে বাচ্চার মানে যে কোনো শিশুর কিন্তু ওই বোধটা শিশুর সারল্যর পাশাপাশি শিশুদের কিন্তু তীক্ষ্ণ বোধ থাকে। তারা কিন্তু বোঝে যে কে মানে তার প্যারেন্টসদের মধ্যে অভিভাবকদের মধ্যে কে মানে সংসারের প্রতি অনীহ কে নয়। তো আব্বু যে স্বল্প সময়টা ব্যয় করতেন পরিবারের সঙ্গে সেটা এত পরিপূর্ণ ছিল যে আমরা তাতেই ভরে উঠতাম। উদাহরণ হিসেবে বলা যায় 1972, 73, 74-এর প্রথম দিকে, তখন আমার কতই বা বয়স, আমি হার্ডলি 6, 7, 8 হব। আমি তো বোঝার মতন, আমার বড় বোন তখন শারমিন, সিমিন, এখন আমার ভাই তো আমারও ছোট। তো ওরা যদিও বা কিছু ওদের বোঝার মানে পরিধিটা যদি কিছু বা সমৃদ্ধ থাকতো, আমার তো সেটাও হবার কথাই নয়। কিন্তু আব্বুর যে কতগুলো জিনিস ছিল ওটা আমরা ওনার স্বতঃস্ফূর্ততার কারণে ধারণ করে ফেললাম। আমার মনে আছে 72, 73, 74-এর দিকে ঘুম থেকে উঠে আব্বু শ্যামা সঙ্গীতের রেকর্ডটা লাগাতেন। ফলে ওই 6-7 বছর বয়সে আমরা গুনগুন করে গাইতাম মায়া বন বিহারিণী হরিণী, অথবা এরকম চাঁদের হাসি বাঁধ ভেঙেছে। হ্যাঁ, তো এই জিনিসগুলো হয়েছে ওনার ওই আপনাদের খাতা বানিয়ে দিতেন একটু হ্যাঁ, বলছিলেন। ওটা আমি আপনাকে গল্প করছিলাম যে সেটা বলছি। ওটা উনি রিজাইন পদত্যাগ করবার মাসখানেক পরের কথা, 74-এর শেষের দিকে। আমরা সরকারি বাসভবন থেকে চলে গেলাম আমাদের ধানমন্ডির পৈতৃক বাসভবনে। তো ওখানে গেলে পরে আব্বুর একটা বিষয় আমি না জানিয়ে পারছি না, উনি ইংরেজিতে বলে ইম্যাকুলেট, উনি নিখুঁত। আমির চাচা তো খুব ভালো করেই জানেন উনি নিখুঁত একজন পরিপাটি বেশভূষা পরিচ্ছদ, এটা যেন ওনার একটা সিগনেচার ছিল। আম্মা বলতেন যে শোন, তোর আব্বুর দুটা লাক্সারি আছে, দাঁত ব্রাশ করবেন উনি প্রচুর সময় নিয়ে, আমরা হয়তো 30 সেকেন্ডে করে ফেলবো, উনি এটা 5 মিনিট ধরে। আর তোর আব্বুর চুলটা ব্যাক ব্রাশ করবেন সময় নিয়ে। তো এর পাশাপাশি বলবো উনি কেতাদুরস্ত পোশাক খুব একটা পরতেন না যেমন, কিন্তু যখন পরতেন ঠিকই কিন্তু ওনার ডিনার জ্যাকেট, ওনার স্যুট, কমপ্লিট স্যুটের সাথে ঠিকই কিন্তু সাদা শার্টের কাফটা ঠিক মতন যতটুকু বের হওয়ার কথা 2 ইঞ্চি ওটা বের হয়ে আছে, ওনার লিঙ্ক গুলো ঠিক মতো লাগানো আছে। হি ওয়াজ ভেরি ইম্যাকুলেট। তো ওই সময় উনি, তখনকার দিনে তো আমাদের এরকম অটোমেটিক ড্রাই ক্লিনার্স ওই ওই প্রচলনটা ছিল না। তো নর্মাল লন্ড্রিতে উনি ওনার কেতাদুরস্থ কাপড়গুলো উনি ওয়াশ করাতেন। সপ্তাহে 2-3টা হিসেবে মাসে 8-10টা ওয়াশ হতো। ওই লন্ড্রির কাপড়ের ভাঁজে ভাঁজে আপনার সাদা কিছু কাগজ ওরা প্লেস করে দিত। তো আব্বু আবার তাহলে মানে ওনার ক্রিয়েটিভ সাইডটাও দেখেন কিভাবে ফুটে উঠছিল। তখন অবশ্য আমার দেখবার চোখ বা বোঝবার চোখ ছিল না, আমি উৎফুল্ল ছিলাম যে আমি একটা নতুন জিনিস পেতে যাচ্ছি। হোয়াট উনি কি করলেন, তখন আমার ভাই স্কুলে ভর্তি হয়নি, ও একেবারেই ছোট, 4 বছর। বড় বোনরা নিউ 10-এর ছাত্রী, একজন 8-এর ছাত্রী। তো আমি 5-এ উঠছি করব। তো আমি জিওমেট্রি, ট্রিগোনোমেট্রি, অঙ্ক টঙ্ক, লসাগু এসব আমার পড়তে শিখতে হচ্ছে। তো আমি প্রচুর খাতা নষ্ট করছি। তো আম্মা যেটা আম্মা খুব ডিসিপ্লিন ছিলেন, বলছেন তুমি এরকম রাফ লেখালেখি করছো, এত খাতা নষ্ট করছো। তো আব্বু কোন ফাঁকে শুনে ফেলেছেন। তো উনি বললেন দাঁড়া, তোর জন্য আমি এমন এক খাতা বানাবো, বিশাল সেই খাতা। উনি করলেন কি, ওই যে ওনার মানে সময় সময় লন্ড্রিতে পাওয়া কাপড় চোপড়ে এত এত উনি ওটা আবার গাদা করে কেন ওই যে রেখেছিলেন তাকে বলতে পারে, সুন্দর করে উনি ওটা সিমেট্রিক্যালি কেটে 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 ওইটা দিয়ে উনি আবার মোটা কোথা থেকে সুই জোগাড় করে, আগেকার দিনে আমরা একটু মোটা সুতোকে সুতলি বলতাম, লাল সাদা মেলানো, ফাইল বন্দি করার কাজে ব্যবহৃত হতো। ওইটা দিয়ে উনি বেঁধে টেঁধে বলে এনে এখন যত খুশি আঁক লেখ রাফ খাতা। তো আমি মহানন্দী খাতা নিয়ে ঘুরে বেড়াচ্ছি। সো এটা ওনার একটা ক্রিয়েটিভিটির বহিঃপ্রকাশ। আবার উনি যে কত মাইন্ডফুল, কত সেন্সিটিভ, এই সাইডটাও একটা দেখার একটা ওটা এরকম অসংখ্য ছোটখাটো জিনিস আছে। আবার হয়তো আসবো আপনার কাছে। আমরা একটু সৈয়দ মঞ্জুরুল ইসলাম আপনার কাছে যাই। দুজন মানুষের কথা শুনলাম যে দুজন কিন্তু খুবই ঘনিষ্ঠভাবে তাজউদ্দিন আহমেদের সাথে যুক্ত ছিলেন। আপনি একজন বলা যেতে পারে আউটসাইডার সেই অর্থে। তো একজন আউটসাইডার হিসেবে আপনি তাজউদ্দিন আহমেদকে কিভাবে মূল্যায়ন করবেন? আমি আউটসাইডার বলছেন, কিন্তু আমি খুব গুণমুগ্ধ। এবং আমি এই উপলক্ষটা নিতে চাই যে ব্যক্তিগত তাকে শ্রদ্ধা জানাবার একটা উপলক্ষ হিসেবে। কারণ আমি যখন বিশ্ববিদ্যালয়ে ভর্তি হই, সে 1968 সালের শেষ দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে, তখন থেকে তো বাংলাদেশের রাজনীতি একেবারে ব্যাপক পরিবর্তন হচ্ছে। এবং
কারো বুঝতে কোনো বাধা থাকার কথা ছিল না যে বাংলাদেশের একটা বিরাট পরিবর্তন ঘটতে যাচ্ছে। কিসের পরিবর্তন সেটা নিয়ে অনেক গবেষণা হতো, কিন্তু একটা কিছু হবে আমাদের, সেটা আমাদের ধারণা ছিল। কিন্তু একটা বিশ্বাস ছিল যে খুব ভালো কিছু একটা হবে। কেন? কারণ দুজন কাণ্ডারির কথা আমরা সবসময় ভাবতাম। এক তো বঙ্গবন্ধু ছিলেন এবং তার যোগ্য একজন সহকর্মী যিনি একটা বিশাল ভারসাম্য রচনা করতেন তাদের সেই কাঠামোর ভিতর, তিনি ছিলেন তাজউদ্দিন আহমেদ। আমরা 6 দফার গল্প, যেটা ব্যারিস্টার আমিরুল ইসলাম খুব সুন্দর করে বললেন, এবং আমি আরো তার কাছ থেকে শুনতে চাই এবং মাহজাবিন থেকে অনেক কিছু শুনতে চাই, কারণ তার ঘরের খবর তো সব আমরা জানি না, শুধু তার ডায়েরিগুলি যখন পড়েছি দেখেছি তিনি কি ধরনের মানুষ। তো এই ভারসাম্যটা তৈরি হয়েছে। আমরা তখন অনেক তত্ত্ব নিয়ে চিন্তা ভাবনা করতাম। একটা সময় ছিল যখন মার্ক্সবাদ খুব প্রবলভাবে আমাদের চিন্তায় ভর করেছে। রাজনীতির একটা চরিত্রই ছিল আলাদা। একটা কিছু দিতে হবে দেশকে, পাওয়ার জন্য রাজনীতি নয়, দেওয়ার জন্য রাজনীতি। সততা, চারিত্রিক গুণাবলী খুব গুরুত্বপূর্ণ ছিল। এম এন রায় কথা বলেছেন ব্যারিস্টার আমিরুল ইসলাম, তার রেডিক্যাল হিউম্যানিজম, তারও আমরা তো তখন মোটামুটি পড়াশোনার ভিতর চলে এসছে। একটা তাত্ত্বিক পরিবেশ ছিল রাজনীতির। আমরা দেখতাম বঙ্গবন্ধু হচ্ছেন সেই ক্রিয়াশীল মানুষ যিনি মানুষকে একটা ডাক দিলে হাজির করতে পারেন। সমস্ত বাংলাদেশ ঘুরে বেড়াচ্ছেন, কাঠামোগুলি তৈরি করে দিচ্ছেন, সংগঠিত করছেন মানুষজনকে, কিন্তু ভিতরে ভিতরে যে একটা জোরালো কাঠামো দরকার, যেটা তাত্ত্বিক কাঠামো আমরা বলি, যে কি জন্য আমরা স্বাধীনতার যুদ্ধে যাব, কি কারণে আমাদের রাজনীতি করতে হবে, সমাজের সঙ্গে রাজনীতির কি সম্পর্ক, ব্যক্তির অবস্থান কি রাজনীতি, এই যে তাত্ত্বিক চিন্তাগুলি সেগুলি করছিলেন তাজউদ্দিন আহমেদ। আমাদের বুঝতে কোনো অসুবিধা ছিল না। এবং আমি তো ছাত্র রাজনীতি করতাম, এবং তখনকার রাজনীতির কথা বললে আর এখনকার রাজনীতি, ছাত্র রাজনীতির কথা বললে আর আকাশ পাতাল তফাৎ। মানুষ হয়তো ভুল বুঝতে পারে, সেজন্য আমি কথাটা চেপে যাই মাঝে মাঝে। কিন্তু তখন তাজউদ্দিন আহমেদও ছাত্র রাজনীতি করতেন। তিনি যখন নিতান্ত কম বয়সেও তিনি আওয়ামী লীগের, এবং তাজউদ্দিন, আমি এই প্রসঙ্গে একটু বলে নিই, তাজউদ্দিন আহমেদ কিন্তু অত্যন্ত মেধাবী ছাত্র ছিলেন। অবশ্যই ম্যাট্রিকে স্ট্যান্ড করেছেন, এইচএসসিতে স্ট্যান্ড করেছেন, হ্যাঁ, এইচএসসিতে চতুর্থ হয়েছিলেন। সেই মাপের মানুষরা তখন রাজনীতিতে আসতেন। এবং খেয়াল করুন, তিনি কাপাসিয়ার একটা গ্রাম থেকে মোটামুটি ভূস্বামী বলছেন আপনি উঠে আসছেন, কিন্তু সোনার চামচ নিয়ে সেই অর্থে তো মুখে নিয়ে জন্ম নেননি তিনি। তার শিক্ষাটাকে তো নিজেই সম্পূর্ণ করতে হয়েছে। তিনি তো আর সে ইংরেজি মাধ্যমে পড়ার সুযোগ পাননি, কিন্তু তার যে, তাই না, তার যে ডায়েরিগুলি লিখেছেন তার ইংরেজি লেখা দেখলেই বোঝা যায় পড়েছেন এক সময়। সেন্ট গ্রেগরিতে পড়েছেন, হ্যাঁ, কিন্তু প্রাইমারি স্কুল, প্রাইমারিতে উনি গেছেন এই খ্রিস্টান মিশনারি স্কুলে, নাগরিক খ্রিস্টান মিশনারি স্কুলে। যাই হোক, তাহলে এই বিষয়টা তাহলে একটু নতুন আলো ফেলবে তার উপরে। আমি মনে করি যে তিনি যে জ্ঞানের সন্ধানে ছিলেন সবসময়, সেটি যাতে মানুষের কল্যাণে লাগে সেই কাজটি করেছেন। যেটা এম এন রায় রেডিক্যাল হিউম্যানিজমের সূত্রই তো ছিল, যেটি মানবের কল্যাণে মানবিকতা, সেই মানবিক গুণগুলি তার ভিতর ছিল। তো আমরা যখন তাকে অনুসরণ করছি তখনই দেখতে পাচ্ছি যে তিনি একটা ভিন্ন মাপের মানুষ, তার সঙ্গে কারো তুলনা চলছে না। তিনি খুব পরিপাটি, তার চিন্তা ভাবনা একটা তাত্ত্বিক কাঠামো আছে, শৃঙ্খলা আছে। তিনি সবকিছু খুব মেধাবী দৃষ্টিতে দেখছেন, সবকিছুর জন্য একটা হিসাব নিচ্ছেন, টুকে রাখছেন। তার দিনপঞ্জিতে দেখা যায় তিনি আবহাওয়ার কথাও প্রতিদিন লিখে রাখছেন। আজকে কতখানি বৃষ্টিপাত হয়েছে এই খবরগুলি রেখেছেন। কি প্রয়োজন আমি তখন তার মনে হয়েছিল আমি জানি না। স্টেশনে যে রোগীটা পড়ে আছে তাকে কি করে হাসপাতালে পাঠাতে হবে, অথবা একটা সাইকেল একজন রেখে গিয়েছিল, ওটা আবার কি করে তাকে ফেরত পাঠাতে হবে, সমস্ত বিষয়ে তার একটা দৃষ্টিপাত ছিল। সেজন্য আমাদের মনে হয়েছিল যে আওয়ামী লীগের রাজনীতি, তখন তো আওয়ামী লীগ সেই হিসাবে দেখতাম না আমরা দেখতাম আমাদের বাঙালি জাতির একটা কণ্ঠস্বর, যারা চারদিকে জড়ো হয়েছেন তাদেরই। এখন যেরকম আওয়ামী লীগ একটা অবস্থানে আছে, তখন কিন্তু সেই অবস্থানটা আরো ব্যাপক ছিল, পরিব্যাপ্ত ছিল। এটা দেশের ইতিহাসের ক্রান্তিকালে দাঁড়িয়ে আওয়ামী লীগ নিয়ন্ত্রণ নিয়েছিল, কিন্তু আমরা সেই আওয়ামী লীগ হিসেবে দেখতাম না। আমরা আমাদের একটা দল, জাতির বিবেকের এবং চিন্তা ভাবনার দাবি দাওয়ার প্রতিনিধিত্ব করছি। সেখানে তাজউদ্দিন আহমেদের অবস্থানটা খুব পরিষ্কার ছিল, এবং আমরা খুব নিশ্চিন্ত হতাম যখন তিনি কোনো বিষয়ে দায়িত্ব নিতেন। যে 6 দফার বিষয়টা যখন তার হাতে চলে গেল, এটা আমরা শুনেছিলাম যে ভুট্টো পালিয়ে গিয়েছিল, আমরা তখন কলেজে পড়তাম, যে ভুট্টো আর সেই চ্যালেঞ্জ গ্রহণ করেননি, যে তাজউদ্দিনের নাম শুনে তিনি চলে গেছেন। তখন আমাদের খুব আনন্দ হতো যে আমাদের এত বড় একজন নেতা আছেন যিনি, যার কাছে ভুট্টো পর্যন্ত ধরাশায়ী হতে পারেন। ভুট্টো আবার খুব বড় মাপের একজন বক্তা ছিলেন, এরকম মানুষ বলে। জাতিসংঘে অনেক ঘন্টার পর ঘন্টা তিনি বক্তৃতা দিয়েছেন। কিন্তু তিনি যখন তাজউদ্দিন আহমেদের কাছে পরাজয় মেনে রণে ভঙ্গ দিলেন, তখন আমাদের খুব গর্ব হলো যে আমাদের এই ধরনের নেতৃত্বের প্রয়োজন।
71 সালে যখন তার আমরা শুনেছি, তিনি যখন চলে গেলেন, থিয়েটার রোডে থাকতেন, পরিপাটি ছিলেন, কেদাদুরস্ত, যেটা মাহজুবিন বললেন, কিন্তু সেখানে তো তিনি, আমি শুনেছি, নিজে রাতে জামা ধুয়ে রাখতেন যাতে পরের দিন সকালে পরিষ্কার জামা পরতে পারেন। একবারই তার সঙ্গে আমাদের দেখা হয়েছিল যখন তিনি বঙ্গবন্ধুর নির্দেশে সেই মন্ত্রিসভা থেকে পদত্যাগ করেছেন, অর্থমন্ত্রী ছিলেন। তো আমরা তো তখন সমাজতন্ত্রের আদর্শে নিবেদিত প্রাণ। আমাদের তখন মনে হয়েছিল বাংলাদেশ তাহলে কি আদর্শচ্যুত হয়ে যাচ্ছে কিনা, বা বাংলাদেশের অর্থনীতি কি এখন বিশ্ব ব্যাংক এবং বিশ্বের যত পুঁজির মোড়ল আছে তাদের হাতে চলে যাবে কিনা। তার বাসায় গিয়েছিলাম দেখা করতে। তিনি খুব বেশিক্ষণ নাই, 15-20 মিনিট তিনি আমাদের সময় দিয়েছিলেন। একটা দেখলাম বঙ্গবন্ধুর প্রতি তার বিশ্বাস এবং ভালোবাসা অবিচল। যারা আজকাল এই কথাগুলি বলেন যে বঙ্গবন্ধুর সঙ্গে তার দূরত্ব সৃষ্টি হয়েছিল, তারা ভুল ব্যাখ্যা দেন। এই বিষয়ে কোনো, আমরা তো এটাও জানি যে বঙ্গবন্ধু, আপনাকে একটা খুব ইন্টারেস্টিং ঘটনা বলি। দিল্লিতে যখন আমাদেরকে প্রথম ডেলিগেশন আমরা গেলাম তাজউদ্দিন সাহেবের নেতৃত্বে স্বাধীন হওয়ার পরে, তখন আমাকে এবং তাজউদ্দিন সাহেবকে ওনার একটা লাইট অ্যান্ড সাউন্ড দেখার জন্য একটা স্পেশাল অ্যারেঞ্জমেন্ট করেছিল। ওই লালবাগ কেল্লা, সেখানে ওরা ওই একই দিনে ম্যাকনামারাকেও ডেকেছিলেন, উনিও দিল্লিতে শেষ উপস্থিত। তো তাদের ইচ্ছা ছিল যে একটা ওনার সাথে তাজউদ্দিন সাহেবের একটা বৈঠক হোক বা কথা হোক। তো উনি যখন দেখলেন যে নামগুলো, তখন আমাকে ওইদিকে নিয়ে এসে আর ওনার এখানে দিলেন, যাতে ওনার সাথে কোনো যোগাযোগ না ঘটে। এবং ম্যাকনামারা ওটা বুঝতে পেরেছিলেন। তো আমরা দুজনই আর কি কোনো কথাবার্তা বিশেষ বলি নাই, আমরা ওইটা এনজয় করেছি খুব ভালোভাবে, চলে এসেছি। তারপরে ভোটের পর আরেকজনকে দেখা গেল যে তিনি তাজউদ্দিনের ভয়ে আসন বদল করে ফেললেন। শুধু আরেকটা আছে, একবার রবার্ট ম্যাকনামারা তাজউদ্দিন আহমেদকে জিজ্ঞেস করেছিলেন যে সদ্য স্বাধীন দেশে আপনাদের কি সাহায্য চাই, কেমন সাহায্য চাই। তো আব্বু ভেতরে তো উনি খুবই উদ্বেলিত ছিলেন যে সাম্রাজ্যবাদী শক্তির সাহায্য নেব, যারা সক্রিয়ভাবে আমাদের কজ, মুক্তিযুদ্ধ সবকিছুর বিরোধিতা করেছে যারা। তো এখন আফটার অল আমার রাষ্ট্রে অতিথি হয়ে আসছে, আমি তো তাকে সরাসরি অপমান করতেও পারছি না। তো আব্বু বললেন, ইংরেজিতে বললেন, বাংলা অনুবাদে এরকম দাঁড়ায় যে জি অবশ্যই সাহায্যের দরকার আছে, তবে এই যুদ্ধবিধ্বস্ত দেশে আমার কৃষকের, আমার মনে হয় কিছু গরু বাঁধার খুঁটি আর দড়ির দরকার পড়বে, যেটা হয়তো আমাদের একটু কম পড়ে যেতে পারে। দেখেন না আপনি অনুগ্রহপূর্বক দড়ি আর খুঁটি আমাদেরকে দিতে পারেন কিনা। রবার্ট ম্যাকনামারা ওয়াজ ফিউরিয়াস, হি ওয়াজ এক্সাসপারেটেড, বাট অ্যাজ আ টপ ডিপ্লোম্যাট, বিশ্বব্যাংকের তদানীন্তন প্রেসিডেন্ট ছিলেন উনি, সাবেক প্রতিরক্ষা মন্ত্রী, উনি এটাকে বাংলায় যেটাকে বলে কিল খেয়ে কিল হজম করেছিলেন উনি। তো এটাই ছিল আব্বুর তার সত্যা নিয়েছিলেন 74 সালে। সবকিছু সত্যি ছিল ব্যাপক পরিপ্রেক্ষিতে। বুঝতে পেরেছি। যাক, আমরা আবার একটু 71-এর বিষয়টা কি এখান থেকে টেনে আনতে পারি আমরা, যে উনি যে গেলেন এবং তাকে তো আমি ওই রাত্রেবেলা ওদের বাসায় যে, এটা মোর্শেদও জানতে চেয়েছে আপনার থেকে। হ্যাঁ, বাসায় যে তার আগে বঙ্গবন্ধুর ওখানে হয়ে এসেছি, ওনাকে কিছুতে বের করতে পারলাম না। এবং তাজউদ্দিন সাহেবকে আগেও আমি একবার নক করে গেছি, তখন দেখলাম যে উনি খুব ব্যস্ত, খুব হইচই করছেন বাড়ির ভেতরেও, এবং একটা ব্যাগ খুঁজে পাচ্ছেন না। কারণ আমরা কিন্তু এই অ্যারেঞ্জমেন্টটা আগেই করেছিলাম যে আমার একটা সময় আসবে, যে সময়ে আমাদের এই মুভমেন্টটা যেটা আমরা করছি, নন কপারেশন মুভমেন্ট, এটা এমন একটা জায়গায় একটা ট্রান্সফরমেশন হবে একটা আর্মস ট্রাকলে। এখন প্রশ্নটা হচ্ছে কে এই কাজটা প্রথম করবে। তো সেখানে এসে নার্ভ ওয়ার, আমাদের কাছে তো আর্মস নেই যে আমরা তাদের আক্রমণ করতে পারবো সেইভাবে, অতএব আক্রমণটা ওরাই করবে, একটা নার্ভ যখন ব্রেকিং পয়েন্ট আসবে, সে সময় আমাদের কর্তব্য হবে যে আমরা যে, বিশেষ করে আমরা তিনজন ছিলাম, ডক্টর কামাল হোসেন, আমি, তাজউদ্দিন সাহেব আমাদের টাস্ক ফোর্সের লিডার ছিলেন, আমরা দুজন সব প্ল্যানিংয়ের কাজটা করতাম, ইনস্ট্রাকশনস কি যাবে সেগুলো লিখে দিতাম, ড্রাফট করা ইত্যাদি কাজ। ওই বসে আমি সার্বক্ষণিকভাবে এই কাজটা করতাম ওই 32 নম্বরের ইয়েতে বসে। তো সেই দিন রাত্রে কিছুতেই বঙ্গবন্ধুকে বের করতে পারলাম না, তাজউদ্দিন সাহেব বাসায় গেলাম। তো উনিও লুঙ্গি পরে, উনিও যাবেন না, কারণ উনি নেতা যেদিকে যাবেন, নেতার বাইরে কোনো ইনস্ট্রাকশন ছাড়া উনি কাজ করবেন না। তো সেই জন্য নেতা যখন ওনাকে বলেছেন যে অন্য কোনো ইনস্ট্রাকশন দেন, উনি বাড়িতে আছেন, মানে সো মেথডিক্যাল। তো যখন, হ্যাঁ, তখন আমি যখন যে বললাম যে এরকম পরিস্থিতি উনি যাচ্ছেন, কিন্তু আমাদের তো কথা ছিল, আমাদের যে বেরোবার কথা, আমি কামাল সাহেবকে নিয়ে এসেছি। তো তখন উনি বলেন যে আগত গিয়েছি কিন্তু হয়নি। কিন্তু তারপরেই একজন কুমিল্লার একজন
এমপি ছিলেন মুজাফর আহমদ দৌড়ে এসেছেন। উনি এসে বললেন যে বিডিআর ডিজার্ভ হয়ে গেছে। তাই আমি বলছি যে থিংস দিস ইজ ইপিআর, তখন ইপিআর ছিল। তো তখন উনি ভেতরে গেলেন, তো শুধু দেখলাম যে ওই গেঞ্জি স্যান্ডো গেঞ্জি পরা ছিল, তো ওইটা বদলে উনি একটা পাঞ্জাবি পরে আসলেন, আর লুঙ্গি তো আগেই পরা ছিল, হ্যাঁ ওটা পরে হাঁটা চলা করছিলেন, আর সাথে একটা রাইফেল, অলরেডি একটা রাইফেল জয়েন করেছে, আর একটা পিস্তল। তো সেটা পিস্তলটাই খোঁজাখুঁজি করছিলেন, খুঁজে পাচ্ছিল না, খুব রাগ হচ্ছিল, চিৎকার রাগ করে গিয়ে ওই গেটের বাইরে গিয়ে, গেটটা আমাদের গেটটা তখন লো ছিল আগের দিনে, মেইন গেট, গেটের উপর দুহাত ভর দিয়ে মুখটা রেখে বাইরে উনি আর্মিদের চলাচল দেখছিলেন, সাদা একটা স্যান্ডো গেঞ্জি, ব্লু লুঙ্গি। আমি আবার পেছনে পেছনে দৌড়ে গেলাম। তখন আমাদের কোষাধ্যক্ষ ছিলেন আওয়ামী লীগের জনাব আব্দুল হামিদ সাহেব, ট্রেজারার ছিলেন আমাদের এই যে এখন বিদ্যুৎ প্রতিমন্ত্রী নাসরুল হামিদ বিপু ভাইয়ের আব্বা, ওই হামিদ কাকু তখন উঠে আসলেন যে তাজিন ভাই আপনি কোথায় যাবেন যান, ভাবির ব্যবস্থা আর বাচ্চাদের ব্যবস্থা আমি করছি। তো আব্বু বললেন যে ঠিক আছে, ওদেরটা আমি ভাবছিও না, আমার এখন কি করা উচিত করব। ওই মুহূর্তে আমিরুল কাকু আসলেন, তারপর তো চলে গেলেন। হ্যাঁ, তো এই স্মৃতিটা আমার মনে আছে। এই যে ওখানে উনি আসলেন, যে উনি প্রস্তুত ছিলেন, যে উনি আমরা যেটা এগ্রি করেছি সেই এগ্রিমেন্ট অনুযায়ী উনি ইতিমধ্যে ট্রেনিং নিয়েছেন যে কি করে পিস্তল চালাতে হবে, আর উনি একটা রাইফেল জোগাড় করেছিলেন, ওই যে আমাদের ইয়ে ছিল, উনি জোগাড় করে দিয়েছিলেন। রাইফেলটা আমার মনে আছে, উইনচেস্টার রাইফেল ছিল ওটা। এই যে প্রস্তুতিটা ছিল, এবং ওকে নিয়ে যখন আমরা, আমি জানি যে কুষ্টিয়াতে আমার সংগঠন আছে, আমরা প্রস্তুত আছি, আমাদের প্রতিদিনই যা যা আর্মস নিয়ে ইয়ে হচ্ছে, যা কিছু আর্মস নিয়ে আমাদের ওখানে মিছিল হচ্ছে, বড় বড় তীর ধনুক লাঠি থেকে শুরু করে রাইফেল, গাদা বন্দুক, রাইফেল ইত্যাদি নিয়ে। তো 25 তারিখও আমাদের সেখানে হয়েছে। তাহলে যে কুষ্টিয়াতে গেলে আমাদের প্রস্তুতি আছে, কারণ আমাদের ওখানে সেইভাবে আমরা সংগঠনটা তৈরি করেছিলাম। আমি তখন প্রেসিডেন্ট কুষ্টিয়া জেলা আওয়ামী লীগের, এবং ওই যে মেহেরপুর চুয়াডাঙ্গার মিলে আর কি। তো সেখানে যখন আমরা যে পৌঁছলাম, এবং ওকে আমরা যখন সবাই বললো যে আমাদের ইন্ডিয়ার সাথে যাওয়া দরকার, সারা পথেই বলেছে, এবং সরকার গঠন করা দরকার, এবং আমাদের অস্ত্র নিয়ে আসা দরকার। তো সেই সময় যখন আমরা একটা মেসেজ পাঠালাম আমাদের দুজন এমিসারির মাধ্যমে, একজন আপনার তৌফিক এলাহি চৌধুরী, আর একজন হচ্ছেন আমাদের এসপি মাহবুব। তো সেখানে আমাদের মেসেজটা আমরা খুব কেয়ারফুলি বলে দিয়েছিলাম, বারবার বলে যে বাংলাদেশের সরকারের, স্বাধীন বাংলাদেশ সরকারের উচ্চ পর্যায়ে দুজন নেতা এসেছেন, তারা শ্রীমতী ইন্দিরা গান্ধীর সাথে দেখা করতে চান, এবং তারা শুধু একটা শর্তে আসবেন, সেটা হচ্ছে যে তাদেরকে যদি স্টেট অনার দিয়ে রিসিভ করা হয়। তো এটা ভেরি লোডেড অ্যান্ড খুব কেয়ারফুলি ওয়ার্ডেড, কারণ আমরা জানি যে আমরা ওখানে যেতে হলে এই প্রথম দিনেই আমাদের যে সিদ্ধান্তটা ঠিক হয়ে যাওয়া দরকার, যে আমরা কিভাবে কোন অবস্থানে যাচ্ছি, আমরা কোনো আনসার্টেন অবস্থানে যাচ্ছি না, এবং দ্বিতীয় হচ্ছে যে আমরা কোনো এজেন্সির মাধ্যমেও যেতে চাচ্ছি না, আমরা পলিটিক্যাল লিডার, কন্ট্যাক্টিং দ্য পলিটিক্যাল লিডার। এবং সেই মেসেজটা যখন যায়, তখন শ্রীমতী ইন্দিরা গান্ধী তিনি বললেন যে ওকে ডেফিনেটলি সেভাবে ওদেরকে রিসিভ করা হোক, এবং ওনার নিজের যে বিএসএফ এর যিনি চিফ ছিলেন, একসময় জওহরলাল নেহরুর বাসার তিনি সিকিউরিটির চিফ ছিলেন, রুস্তমজি, দিল্লিতে। তো রুস্তমজিকে উনি বললেন যে দেখেন, বেঙ্গলিজ আর ভেরি সেন্সিটিভ পিপল, ইউ মাস্ট হ্যান্ডেল দ্য ভেরি ডেলিকেট ম্যানার, দে মে নট লুক ভেরি ইমপ্রেসিভ, তাও বলে দিলেন, বাট দে আর ভেরি প্রাউড পিপল, আপনি নিজে যাবেন, ইউ ইয়োরসেলফ গো। এবং এই মেসেজটা আমার একটা ব্যাকগ্রাউন্ড ইয়ে ছিল, আমি জানতাম যে বঙ্গবন্ধু উনি গিয়েছিলেন আগরতলাতে, এবং সেখানে পণ্ডিত জওহরলাল নেহরুর সাথে একটা কথাবার্তা একসময় লন্ডনে ঘটেছিল, দেখা হয়েছিল, তার সূত্র ধরে উনি গিয়েছিলেন, কিন্তু উনি সেরকম রিসেপশন সেখানে পান নাই, চলে এসেছিলেন। ঘটনাটা আমি জানতাম, আগরতলা ষড়যন্ত্র মামলাটা যদিও অন্যভাবে সাজিয়েছিল, কিন্তু দিস ফ্যাক্ট ওয়াজ দেয়ার। তো সেই জন্যে আমি এটা নিশ্চিত হতে চেয়েছি যে ওখান থেকে মেসেজটা কারেক্টলি আসে, কারণ আমাদের টাইম খুব ইম্পর্টেন্ট। প্লাস লেজিটিমেসির একটা ব্যাপার ছিল, ওটা এস্টাবলিশ তখন না করলে। এবং তখন যে মিস্টার রুস্তমজি আপনি নিজে যে রিসিভ করবেন, আর তার ইস্টার্ন কমান্ডের চিফ উনি এসে আমাদেরকে রিসিভ করলেন, এবং তার আগে গোলক মজুমদার, যিনি কদিন আগে মারা গেছেন, তিনি
তার তিনি অনেক কিছু ভালো লিখেছেন মানুষ। তাজউদ্দিন হ্যাঁ, আহমেদ সম্পর্কে, তিনি তার চমৎকার সম্পর্কে কথা লিখেছেন। তাজউদ্দিন সাহেব সম্পর্কে কি লিখেছেন তার একটা মানে কথা উদ্ধৃতি দিয়েছেন, সেটা আমি বলবো। তো আমরা তো যে 9 মাস ওখানে যেভাবে তাদের সমর্থন পেয়েছি, অস্ত্র পেয়েছি, 1 কোটি লোককে খাইয়েছে, নানাভাবে তো আমরা তাদের কাছে খুব কৃতজ্ঞ, কেমন? এবং সেই কৃতজ্ঞতা সত্ত্বেও যখন তাদের সে ফিরে আসছেন দেশে, তখন তাকে বিদায় দিতে গেছেন। রুস্তমজি নিজে এসেছেন বিদায় দিতে, যিনি আমাদেরকে রিসিভ করেছিলেন। এখানে এটা ওনার ইন্টারভিউটা ছাপানো আছে, যিনি মারা গেলেন কদিন আগে, গোলক মজুমদার। বাংলাদেশে পাকিস্তান বাহিনীর আত্মসমর্পণের পর যেদিন মন্ত্রীরা ঢাকায় ফিরে যান, সেদিন রুস্তমজি সাহেবের সঙ্গে দমদম বিমানবন্দরে আমিও যাই তাদের বিদায় জানাতে। নানা রকম কথার পর রুস্তমজি সাহেব বললেন, আমরা আশা করব ভারত বাংলাদেশ মৈত্রীর বন্ধন চিরদিন অটুট থাকবে। সঙ্গে সঙ্গে তাজউদ্দিন সাহেব জবাব দেন, হ্যাঁ, স্বাধীন বাংলাদেশের উপর যদি চাপ সৃষ্টি না করা হয়, বাংলাদেশের কাজকর্মে যদি কোনো প্রভাব বিস্তার না করা হয়, তাহলে স্বাধীন বাংলাদেশ ও স্বাধীন ভারতের মৈত্রী চিরকাল অক্ষুণ্ণ থাকবে। উনি শর্ত জুড়ে দিলেন। হ্যাঁ, যে রুস্তমজির চেষ্টায় বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে ভারতীয় অগ্রণী ভূমিকা গ্রহণ এবং যার সঙ্গে তার এত মধুর সম্পর্ক, স্বদেশের স্বার্থে তাকেও স্পষ্ট ভাষায় ভবিষ্যৎ কর্মপন্থা সম্পর্কে দৃঢ় মনোভাব জানাতে তাজউদ্দিন সাহেব মুহূর্ত মাত্র দ্বিধাবোধ করেননি। অথচ বাংলাদেশে প্রচার করা হলো তিনি ভারতের দালাল, মিথ্যা কি চিরদিন সত্যের কণ্ঠরোধ করে রাখবে। গোলক মজুমদার। গোলক মজুমদার। খুব অবাক লাগে যে এই জন্য আমার যখন তাজউদ্দিন আহমেদ সম্পর্কে আমরা কথা বলি, তিনি কতখানি দিয়েছেন, সেটা বিশাল সমৃদ্ধ ইতিহাস। সেটার পাশাপাশি একটা হাহাকার জাগে যে কতখানি ইন্টারেস্টিং যে উনি যে কথাটা বলেছেন সেটা কিন্তু আজও সত্য। হ্যাঁ, অর্থাৎ যদি প্রেশার ছাড়া যদি আন্ডারস্ট্যান্ডিং এবং মিউচুয়াল রেসপেক্টের ভিত্তিতে হয়, তাহলে আমাদের কত সুন্দর সম্পর্ক, সৌহার্দ্য থাকবে, কিন্তু সার্বভৌমত্বের জায়গাটা কম্প্রোমাইজ করা যাবে না, সেখানে একদম আপোস করা যাবে না। এই যে যেটা আজকে আমরা প্রতিষ্ঠিত করতে পেরেছি, এই কথা কিন্তু সেদিন তিনি বলে এসেছিলেন, যেটা আজকে আমাদের সরকার তাদের। এই কথাটি আমি শেষ করতে চাচ্ছিলাম যে তার বাসায় যখন আমরা গেলাম, তো এই 15-20 মিনিট সময় আমাদের দিয়েছিলেন, তখন এই কথাগুলি বলছিলেন যে দেশটাকে মাথায় রাখতে হবে, দেশের প্রয়োজনে আমি যে কোনো সময় যে কোনো ত্যাগ স্বীকার করতে পারি, এটা মন্ত্রিত্ব কোনো বড় ব্যাপার না, মানুষের সেবা করাটা বড় ব্যাপার, সেটা তোমরা মাঠে ময়দানে গিয়ে করবে। আর দেশের জন্য যখনই প্রয়োজন হবে নির্ভীক চিত্তে দাঁড়াবে, কথাগুলি বলছিলেন, নির্ভীক চিত্তে দাঁড়াবে, কোনো কিছু পাওয়ার আশা দিয়ে নয়, সবসময় দেয়ার আশা নিয়ে, দেয়ার বাসনা দিয়ে দাঁড়াতে হবে। তো বাংলা কিন্তু খুব সুন্দর করে বলতেন, খুব গুছিয়ে বলতেন, আর যখন কথা বলতেন তখন মনে হতো প্রত্যেকটা কথাই বোধহয় তিনি অনেকক্ষণ ভেবে বলছেন। খুব নির্জার একটা ব্যাপার আছে না, যে পায়ে ঝাঁকি দিয়ে আমি কথা বলছি, সেরকম কিছু না। তিনি খুব স্থিতধী মানুষ ছিলেন। গোলক মজুমদার এই কথাটাও বলেছেন তার স্মৃতিচারণায়, যে খুব স্থিতধী একজন মানুষ, চিন্তা ভাবনা করেই কথাগুলি বলতেন। যেটা তিনি রুস্তমজিকে বললেন, তিনি কিন্তু এক দৃষ্টে বাংলাদেশের ভবিষ্যৎটা দেখে নিয়েছেন, এক ঝলক দেখে নিয়েছেন 50 বছর বা বাংলাদেশ কোথায় যেতে পারে, এই দেশের কতগুলি সমস্যা হতে পারে, এই দেশে মানুষের প্রত্যাশা কতখানি উপরে উঠতে পারে, এবং সেখানে চাপ সৃষ্টি করা মানে আমাদের জাতির প্রয়োজনের বিরুদ্ধে বা জাতির আকাঙ্ক্ষার বিরুদ্ধে দাঁড়ানো। সেটা যে কোনো শাসক হতে পারে, তখন কংগ্রেস ছিল, হয়তো পরবর্তীতে এমন কোনো শাসক আসতে পারে যারা বাংলাদেশের পর চাপ সৃষ্টি করতে পারে। এই কথাগুলি তিনি পরিষ্কার ইতিহাসের জন্য বলে গিয়েছেন। আর জিনিস, কত বড় রাজনীতিবিদ ছিলেন উনি, যে উনি কখনো প্রতিশোধ নেওয়া বা কাউকে সাথে কোনো ইয়ে হয়েছে তার জন্য কোনো বিরাগ একটা মনোভাব রাখা, সেটা কখনো ছিল না। তার একটা উদাহরণ কফিলউদ্দিন মাহমুদ সাহেব, ওরা যে সেক্রেটারি ছিলেন, ওরা যে সেক্রেটারি ছিলেন ফাইন্যান্স মিনিস্ট্রি, তো উনি একটা ঘটনা বিবৃত করেছেন, লিখিত আছে, সারসংক্ষেপে ছোট করে বলি, পড়তে গেলে লম্বা হবে। তো তাতে যে তাজউদ্দিন সাহেব যখন আমি নিয়ে গেলাম, সেদিন রাত্রেবেলায় কিন্তু আমি যদি না নিয়ে যেতাম তাহলে ওই দিনই কিন্তু উনিকে শেষ করে ফেলে, কিল্ড। তো সেদিন ওই কোন রকমে বেঁচেছেন বেগম তাজউদ্দিনের মানে রেডি উইট হিসাবে উনি উর্দুতে কথাবার্তা বলছেন, আর একজন এর সাথে কাহা লিয়া তুমকো ছোট করে আমি বলি, আমি খুবই ছোট করে বলছি, হ্যাঁ, এত ডিটেইলে যাব না। আমির কাকুরা সহ আব্বু বের হয়ে গেলেন, তার কিছুক্ষণের মধ্যে আম্মা, তখন আমার বয়স 5 বছর 3 মাস, আমার খুব একটা ভাবার বয়স নেই, আমি আমার পেছনে পেছনে ছুটে বেড়াচ্ছি, আমার ছোট ভাইটা তার আয়ার কোলে কোলে ঘুরছে, হামিদ কাকুকেও আম্মা রিফিউজ করে দিলেন,
আমাদের কোষাধ্যক্ষ হামিদ কাকু, উনি অনেকক্ষণ অপেক্ষা করে 11:30 12টা নাগাদ উনি চলেই গেলেন। আম্মা তখন বললেন যে কি করা যায়। আমার নানাকে বললেন যে আব্বা, উপরে আমাদের টেনেন্ট তখন আব্দুল আজিজ বাগমার বলে এক তুখোড় ছাত্র নেতা, ওনার ওয়াইফ আবার নন রেসিডেন্ট বাঙালি ছিলেন, আতিয়া বাগমার। তো আম্মার সঙ্গে ওনার সাক্ষ্য, উনি বললেন যে আমি আতিয়ার বাসায় চলে যাই, মেয়েটা ভালো উর্দু বলতে পারে। তো আম্মা করলেন কি, আমাদেরকে নিয়ে চলে গেলেন আতিয়া কাকির বাসায় উপরতলায়। উনি আমাদের ভাড়াটে ছিলেন। ওখানে গেলে পরে মধ্যরাত্রির পরে যখন তারা আমাদের বাসায় ক্র্যাকডাউন করলো, তার আগে একটা উল্টো দিকের আরেকটা বাসায় শেলিং করে ওটাকে ধুলিসাৎ করে দিয়ে ওরা আমাদের বাসায় ঢুকলো। ওরা উপরে উঠে আসলে পরে অবশ্যই এঘর ওঘর করে নানাকে, বৃদ্ধ মানুষ বুজুর্গ দেখে ছেড়ে দিলেন। নানা আরবি ফার্সি ইংরেজিতে কথাবার্তা বলে ওদেরকে থামাতে পারলেন, কিন্তু উপরে তারা যাওয়াতে আটকাতে পারলেন। ওরা উপরে গিয়ে দুজন অফিসার ছিলেন, তারা একরকম মানে ঠেলেই দরজাটা ধাক্কে আর কি খুলে ফেলতে বাধ্য করলেন। আতিয়াকে কি খুলে দিলেন দরজাটা। উনি খুলেই, ওরা ঢুকেই ওরা যেন ধরেই নিয়েছে যে মিসেস তাজউদ্দিন এখানেই থাকবে। বলছে, মিসেস তাজউদ্দিন কন হ্যাঁ, তুম ইয়া তুম? তখন কাকি বললেন যে নেই তো ভাই সাহেব, ইয়া পর মিসেস তাজউদ্দিন তো নেই হ্যাঁ। তখন পরে আম্মা আমাদেরকে বলেছিলেন যে দেখ, আমি উপস্থিত বুদ্ধি করে যে আম্মারও কিছু উর্দুতে মোটামুটি ভাষা যতটুকুই যা জ্ঞান ছিল, খারাপ ছিল না। আম্মা বললেন ঠিক এভাবে, पहले ही मना किया था पॉलिटिशियन का घर किराए नहीं लेना, या अल्लाह ये क्या मुसीबत में हम पड़ गए। তখন কাকি বলছেন যে বাজি আপ ফিকর মত কিজিয়ে, ওনারা বুঝবেন। তখন আর্মিরা ধরেই নিল যে ও মাই গড, এরা সত্যি তাজউদ্দিনের উর্দু স্পিকিং করাচির টেনেন্ট। এবং তখন আমি আবার ভয়ে বন্দুক টন্দুক গায়ের উপর ধরা, আমি খালি বলেছি আম্মা। দেন তারা আবার আমাকে টাচ করে বলছে যে बेबी बेबी सो जाओ, डरने का कोई बात नहीं। अम्मार दिखे ताकिए बोलें तो फिर बाजी आप लोग सो जाइए, हम यहाँ पर ये इस ताजुद्दीन को ढूंढ निकालना है बोले ওরা বের হয়ে চলে গেল। এই একটা ঘটনা। আর যেটা আব্বুর মহানুভবতার গল্পটা, যেটা এটা খুব অল্পতে শেষ করি। কফিলউদ্দিন মাহমুদ সাহেব তখন সচিব ছিলেন। তো আব্বুর কাছে একটা ফাইল আসলো, তাজউদ্দিন আহমেদের কাছে একটা ফাইল আসলো একজনের পদোন্নতির ব্যাপারে। ঘটনাচক্রে এই ভদ্রলোকের নাম আব্বু জেনেছেন। 71-এ আমরা যখন চলে গেলাম আমাদের বাড়ি থেকে, পরদিন ভোরে যখন চলে গেলাম, তার আগের রাত্রিটা আমাদের জন্য খুব দুর্যোগপূর্ণ রাত্রি ছিল। পালানোর একটা পর্যায়ে আমার বড় মামার বাসা থেকে মুহূর্তের নোটিশে আমাকে, সোহেলকে, আম্মাকে সহ বড় মামা বাধ্য হলেন 2-4 ঘন্টার জন্য বাইরে রাখতে, বিকজ ওনার বাসায় ক্র্যাকডাউন করবে আম্মার খোঁজে। তখন ওই ধানমন্ডি 13/2 রোডে ইটের পাঁজার পেছনে রাতটা কাটাতে হচ্ছে আম্মাকে আর আমাকে আর ছোট ভাই সোহেলকে। ওই সময় কি করে কেন কাটাতে হলো, পাশের যে বাড়িতে আশ্রয় দেওয়া হয়েছিল ওই ভদ্রলোক ভয় পেয়ে গেছেন যে আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের স্ত্রীকে আশ্রয় দিয়েছিলেন, কিন্তু স্বামী পাই পরে। এটাই বলছি, হ্যাঁ ভদ্রলোক, উনি ভয় পেয়ে গেছিলেন, মহিলা আশ্রয় দিয়েছিলেন। প্রতিবেশী হিসেবে আমার বড় মামাকে বলেছেন ঠিক আছে ওনারা 2-4 ঘন্টা থাকতে পারবে, মামা পরে একটা ব্যবস্থা করবেন আমাদেরকে। তার আগেই ভদ্রলোক ওনার ওয়াইফকে বকাবকি করলেন যে তুমি কেন ওদেরকে আশ্রয় দিয়েছো। উনি করলেন কি, আম্মাকে বললেন যে জি আপা একটু আসেন, এই যে আমি আপনাদেরকে এখনই বাড়িতে ওঠাবো, একটু আসেন, আপনাদের একটা ব্যবস্থা করেছি বলে সদর দরজাটা খুলে উনি আমাদের সকলকে আর কি ওনার বাড়ির বাইরে বের করে, আম্মা কিছু বুঝে উঠবার আগে উনি সদর দরজাটা বন্ধ করে দিলেন ভিতর থেকে। আমরা ওই ইটের পাঁজার পেছনে যেটা বলছেন রাতটা কাটাতে হলো আমাদের পুরোপুরি। তো ওই ভদ্রলোক আমার মামার প্রতিবেশী, যেহেতু আম্মা নাম ধাম তো সবই জানেন। স্বাধীনতা পরবর্তীকালে ওই কফিলউদ্দিন মাহমুদ সাহেব যখন সচিব ছিলেন, তখন ওই ফাইলটাই আব্বুর কাছে আসে ওনারই পদোন্নতির জন্য। তো মাহমুদ সাহেব বললেন যে মাই মিনিস্টার, এখন দেখেন এই তো ওই ভদ্রলোকই তো, যেই আম্মার আবার লেখা উঠছিল উদয়ের পথে বলে, আম্মা দৈনিক বাংলায় একটা ধারাবাহিক লিখছিলেন, তো সকলেরই কম বেশি জানা ছিল এই ঘটনাগুলো। তখন তারা বললেন এই কি সেই ভদ্রলোক নয় যিনি আপনার স্ত্রীকে, আপনার নাবালক বাচ্চাদেরকে বের করে দিয়েছেন? আব্বু বলছে হ্যাঁ সেটা ঠিক আছে, কিন্তু আমি তার ফাইল যতই পড়ছি আমি খুব ইমপ্রেসড হচ্ছি। হি ইজ আ গুড পাবলিক সার্ভেন্ট, এবং তার পদোন্নতি আটকাবার মতো আমার কাছে পারিবারিক এই ঘটনাটা বাদে তো আর কোনো কিছু নাই, এবং আই উইল লেট জাস্টিস প্রিভেল। জাস্টিস ডিমান্ড করে যে তার, যেটা আপনি বলছেন আসলে হ্যাঁ, কোনো আমাদের আজকে শেষ করতে চাচ্ছি। আসলে এত বিরাট মাপের একজন মানুষ নিয়ে এই স্বল্প পরিসরে আলোচনা করা মোটেই সম্ভব না। তারপরে আমরা কিছুটা অন্তত তার সম্পর্কে শুনতে পারলাম। আপনাদের তিনজনকেই আন্তরিক ধন্যবাদ। আমরা এই মহান ব্যক্তিটির 90তম জন্মদিনে তার প্রতি আবারও
অকৃত্রিম শ্রদ্ধা জানিয়ে আমরা শেষ সবাই করছি। শ্রদ্ধা নিবেদন করছি এবং সময় টিভিকে ধন্যবাদ আমাদের এই শ্রদ্ধা নিবেদন করবার সুযোগে কিছু আলোচনা, কিছু কথা আপনাদের সাথে শেয়ার করতে পারলাম সেজন্য ধন্যবাদ। প্রিয় দর্শক, আজকে এখানেই শেষ করছি সম্পাদকীয়। আগামীকাল আবারও দেখা হবে রাত 10টায়। দেখার আমন্ত্রণ রইল। শুভরাত্রি।